অনেক হাড় হাড্ডি পাওয়া গেছে, হাত পাওয়া গেছে, দাঁত পাওয়া গেছে এই জায়গাতে। আজ আমরা নওগাঁ শহর থেকে রওনা দিয়ে যাচ্ছি ধামরহাট উপজেলার জগদল বিহারে। নওগাঁ শহর থেকে জগদল বিহারের দূরত্ব প্রায় 52 কিলোমিটার। রওনা দেওয়ার পর প্রায় 1 ঘন্টা পর পৌঁছে গেলাম ধামরহাট উপজেলায়। পিচঢালা পথে কয়েকটি গ্রাম পার হওয়ার পর অবশেষে দূর থেকে চোখে পড়ল জগদ্দল মহাবিহার। দর্শক আসসালামু আলাইকুম। নওগাঁ জেলার ধামরহাট উপজেলার জগদ্দল বিহারের সামনে থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি শিহাব শাহরিয়ার। দর্শক, জগদ্দল বিহারটি একাদশ বা দ্বাদশ শতাব্দীতে রাজা রামপাল নির্মাণ করেন বলে জানা যায় এবং সে সময় এটি শিক্ষা দীক্ষার প্রধান কেন্দ্র হিসাবে পরিচিত ছিল। এখন আমি আপনাদের এই জগদ্দল বিহারটি ঘুরে দেখাবো এবং পাশাপাশি তুলে ধরবো এর ইতিহাস। ভূমি থেকে পাহাড় সমান উঁচু ক্ষয়ে যাওয়া ইটের পথ ধরে জগদ্দল বিহারের উপরে আমি উঠতে থাকলাম। ইতিহাস থেকে জানা যায় একাদশ শতাব্দীতে রাজা রামপাল এ বিহারটি নির্মাণ করেন। চলুন এবার সংক্ষেপে জানিয়ে দিই জগদ্দল মহাবিহারের ইতিহাস। কথিত আছে রাজা রামপাল ভীমকে যুদ্ধে পরাজিত করে প্রত্যেক কার্য উদ্ধার করে অত্র এলাকায় শিক্ষা বিস্তারের জন্য জগদ্দল বিহার নির্মাণ করেন। জনশ্রুতি রয়েছে রাজা রামপাল পরবর্তী সময় জগদ্দলকে রাজধানী করে তার নাম রেখেছিলেন রামাবতী। এই রামাবতী ছিল পাল বংশের শেষ রাজধানী। পরবর্তী সময় স্থানীয় লোকজন এই স্থান আম্বর শহর বলে উল্লেখ করেছেন। রাজা রামপাল 17 জন পালবংশীয় রাজাদের মধ্যে চতুর্দশ ছিলেন। কথিত আছে রাজা রামপাল একাদশ শতাব্দীতে এই বিহার নির্মাণ করেন। জগদ্দল বিহার বৌদ্ধ সভ্যতার গুরুত্বপূর্ণ কেন্দ্র ছিল। এখানে বহু বৌদ্ধ পণ্ডিত ছাত্র একত্রে ধর্মচর্চার কাজে নিয়োজিত ছিলেন। এ বিহার সমগ্র উত্তরাঞ্চলের মধ্যে সর্বোচ্চ বিদ্যাপীঠ হিসেবে পরিচিত ছিল। এখানে শিক্ষা সংস্কৃতি সহ বিভিন্ন বিষয়ে গবেষণা করা হতো। সম্ভবত 1077 থেকে 1120 খ্রিস্টাব্দে পাল বংশ এ অঞ্চল শাসন করে। রাজা রামপাল একাদশ শতাব্দীতে এই বিহার নির্মাণ করেন এবং এখান থেকেই পাহাড়পুর বৌদ্ধবিহার সহ অন্যান্য স্থান দেখাশোনা করতেন বলে অনেকে ধারণা করেন। 1997 সালে জগদ্দল বিহারে প্রথমবারের মতো প্রত্নতাত্ত্বিক খনন কাজ চালানো হয়েছিল বিহারের দক্ষিণ ও পশ্চিম পার্শ্বে। খননের ফলে ধ্বংসপ্রাপ্ত একটি বিহারের আংশিক স্থাপত্য কাঠামো ও অতি গুরুত্বপূর্ণ প্রত্ন সামগ্রী উন্মোচিত হয়েছে। এই জগদ্দল মহাবিহারে 32টিরও বেশি স্থানে খননের ফলে প্রাচীন চেপটা ইট দ্বারা তৈরি করা কক্ষের ধ্বংসাবশেষের সন্ধান পাওয়া গিয়েছে। ইউনেস্কো ও ওয়ার্ল্ড হেরিটেজের সম্ভাব্য তালিকায় জগদ্দল মহাবিহারের নাম রয়েছে। 2013 সালে বিহারের খননে জগদ্দল বিহারের পশ্চিম বাহুর একটি ভিক্ষু কক্ষ খনন করতে গিয়ে একটি কুলুঙ্গির মধ্যে পাওয়া যায় 14টি ব্রোঞ্জের মূর্তি। প্রত্নতাত্ত্বিকদের ধারণা জগদ্দল বিহারই লোটাস বিহার বা পদ্ম মহাবিহার। বিহারে এ পর্যন্ত খননে বেরিয়ে এসেছে 33টি ভিক্ষু কক্ষ। প্রতিটি কক্ষই বৌদ্ধমূর্তি রাখার জন্য পৃথক ব্যবস্থা ছিল। ইট ও পাথরের তৈরি মেঝে, পোড়ামাটির ফলক, মুসলিম আমলের ইট পাটকেলের টুকরা সহ নানা নিদর্শন বিহারে এ পর্যন্ত খননে বেরিয়ে এসেছে। দর্শক, আমি এখানে এসে গোলকধাঁধায় পড়ে যাই। এখানে শুধু প্রত্নতত্ত্ব অধিদপ্তর তাদের সাইনবোর্ডটায় টাঙিয়ে দিয়েছে। বিস্তারিত এখানকার যে ভবনগুলো আছে সে সম্পর্কে কিছুই তথ্য তারা দেয়নি। সেক্ষেত্রে আমি এখানে 95 সাল থেকে একজন কাজ করছেন, এটার দায়িত্বে আছেন মানুয়েল দাদা। আমি ওনার কাছে যাব এবং ওনার কাছ থেকে এই জগদ্দল বিহারের যে স্থাপনাগুলো আছে সেগুলো আমি জানার চেষ্টা করব। এখন আমরা তার সাথেই যাব। প্রত্নতাত্ত্বিক অধিদপ্তর আছে এখানে, 95 আছে খনন করে দেখানো হলো একটা এই জায়গাটা জগদ্দল মহাবিহার নামে বৈশিষ্ট্যতে পাওয়া গেছে। তাতে আমরা জানতে পারলাম এলাকার লোক এটা বৌদ্ধদের বিশ্ব মহাবিহার বিশ্ববিদ্যালয়।
এটা দিয়ে ওরা যাতায়াত করতো, মেন গেট ছিল ওদের। তারপরে এটা প্রতিটি কক্ষ আছে। এটা মেন গেট ছিল। হ্যাঁ, এটাই মেন গেট ছিল। এরা নদী পথে যাতায়াত করতো। এখন পিছনে আমরা খনন করে দেখলাম যে সুন্দর রাস্তা চলে গেছে নদীতে। এইটা তাহলে নদীর পথে আসার প্রধান গেট। হ্যাঁ, এটা নদীর পথে। এটা দর্শক দেখুন কালের পরিক্রমায় এটা কিভাবে ধ্বংস হয়ে গেছে। এখানকার যে ইটগুলো ছিল এইগুলো এখানকার স্থানীয় যারা মানুষ ছিল তারা আর কি খুলে খুলে নিয়ে চলে গেছে। হয়তো বা থাকলে এই জিনিসটা আরো সুন্দরভাবে দেখানো যেত আপনাদের। পিলার ছিল এখানে, এইটাই লাস্ট ইয়া। আর ওইদিকে সুন্দর একটা প্ল্যাটফর্মের মতন আছে, একটা রাস্তা চলে গেছে নদীতে। হ্যাঁ, এখানে 33টা কক্ষ আছে এখানে। হ্যাঁ, এখানে 33টা কক্ষ আছে। ওই যে ওখানে ওইটা হচ্ছে আপনার বৈঠকখানা ওদের, ওখানে বৈঠকখানা। এখানে একটা মূর্তি পাওয়া গেছে এইখানটাতে। হ্যাঁ, এখানে কি মূর্তি পাওয়া গিয়েছিল? এটা আপনাদের পাথরেরই। হ্যাঁ। এটা কোথায় আছে এখন? এখন আপনার পাহাড়পুরে আছে। পাহাড়পুরে আছে। এইটা কি? আপনার বৈঠকখানা ওদের, এখানে বসতো, ওখানে চলাফেরা করতো। এখানে আমরা খনন করে পাইলাম ওই মধ্যে আগেনার পানি এখানে এটা দিয়ে আসতো। এখানে সেটিং করা আছে পাথর সুন্দর। এই বাড়ি ভিতরে কোথায় সেটা? এটা এখান থেকে এখানে খনন করছিলাম। এখানে মানুষের কঙ্কাল পাওয়া গেছে। হ্যাঁ, কোন জায়গাটা কঙ্কাল পাওয়া গেছে? এই জায়গায় কঙ্কাল পাওয়া গেছিল। পানি এখানে আসছে, সমস্ত পানি এটা ভিতর ছিল। এই পানি সমস্ত চলে যাইতো এটা দিয়ে। মানে এই যে বিহারের ভিতরকার পানি সমস্ত এটা দিয়ে, আকাশের পানি এটা ভিতর দিয়ে চলে যায়। দর্শক যেমনটা বলছিলেন এখানকার কেয়ারটেকার, এই যে আপনারা যে বিহারটা দেখছেন এর যত বড় আঙিনা, এই আঙিনার পানিগুলো এসে একত্রিত হয়ে যে এখানে একটা সুড়ঙ্গর মতো আছে, এই পাশ দিয়ে পানিগুলো ওই পাশটাতে চলে যেত। এই যে এখন সেটা কালের পরিক্রমায় বন্ধ হয়ে গিয়েছে। আর এইগুলো রুম ছিল। হ্যাঁ, এইগুলো রুম। ওই পাশে মন্দির, ওখানে বলি করতো। ওখানে সমস্ত ময়লা পানি বা রক্ত বের হতো। পিছনে আমরা খনন করছিলাম, ওখানে সুন্দর একটা ডিজাইন আছে পাথরে, পাথর দিয়ে এটাতে পানি দেওয়া ময়লা টয়লা রক্ত বের হয়। ওটা বেদানা আছে। হ্যাঁ, এই রুমে আগের অংশে এই রুমে কতগুলো মূর্তি পাওয়া গেছে? 70টা, 14টা। দর্শক এই যে এইখানে যে ছোট ঘরটি দেখছেন, এই ঠিক এই জায়গায় 14টা ব্রোঞ্জের মূর্তি পাওয়া গেছিল। এখানে মূর্তি পাওয়া গেছে। ওখানে গণেশ ঠাকুর মানে মোটা করে, লম্বা করে, পেট মোটা, হ্যাঁ, ওটা পাওয়া গেছে। এটা হচ্ছে মূল মন্দির চকরদল বিহারের। আমি এখন আপনাদের চারিপাশটা দেখাবো ঘুরে। এইখানে নিয়ে এসে বলি করা হতো মানুষদের। এই জায়গাটাই বলি করা হতো। এখানে বলি করা। দর্শক আমি এখন নিচে নামছি এবং এইখানে যে ছোট একটা ছিদ্র দেখছেন, বা এটা হচ্ছে পানি যে রক্ত যাওয়ার পথ, এখান দিয়ে রক্ত বের হয়ে যেত। এটা হচ্ছে মূল মন্দিরের অংশ। অনেক হাড় হাড্ডি পাওয়া গেছে, হাত পাওয়া গেছে, দাঁত পাওয়া গেছে এই জায়গাতে।
এই জগদল বিহারের চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকা পাথরের গায়ে খোদাইকৃত নকশার কারুকাজ মুগ্ধ করবে যে কাউকেই। সময় করে ঘুরে যেতে পারেন প্রাচীন এই শিক্ষানগরী। জগদল বিহারে ঘুরতে এলে আপনাদের ভালো লাগবে। প্রাচীন এক ধ্বংসস্তূপে দাঁড়িয়ে ইতিহাসের সাক্ষী হতে পারবেন আপনিও।